thank you, viewers, for watching our program. And before the break, we are talking about the depressions and stress. আপনি যদি একটু বলেন about কি জন্য ডিপ্রেশন হতে পারে এবং কিভাবে স্ট্রেস থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ। ডিপ্রেশন বিভিন্ন কারণে হতে পারে, যেটা আমি আবার হইতে পারি, যেটা ব্যবসায়ী ব্যর্থতা, চাহিদা বেশি কিন্তু চাহিদা পূরণ হয় না, এটা একটা কারণ হতে পারে। পারিবারিক লাইফ হতে পারে, যে কোনো কারণে ব্যর্থ এবং শারীরিক অসুস্থতা, রোগ বালা হচ্ছে না, এটাও একটা ডিপ্রেশন হতে পারে। এবং ব্রেন যেহেতু একটা অতি জটিল একটা প্রক্রিয়া ব্রেন, সুতরাং নার্ভ ব্রেকডাউন করতে পারে, অথবা আপনার মানুষের যে কোনো চাপ আপনি লোড সহ্য করতে পারেন না, ছোটো আঘাত মানুষে কী করে জীবনের গতিটা পরিবর্তন করে দেয়। মানসিক রোগ হতে পারে, মানসিক আঘাতপ্রাপ্ত হলে আপনার মাঝে হয়তো এই যে ব্যর্থতা বা ডিপ্রেশন, হতাশা আসতে পারে। তো এই কারণে কিছু মেডিটেশন দরকার, একটু 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 ধ্যানে জ্ঞান বাড়ে, জ্ঞানের চেতনা বাড়ে। ধ্যান করবেন, রিল্যাক্স হবেন, কিছু সময় প্রতিদিন যদি ধ্যান করেন বা সব চিন্তা বলে গিয়ে ব্রেনটারে যদি হালকা করার চেষ্টা করেন, তাইলে হয়তো শান্তি পাবেন। আপনার শান্তির চেষ্টা করতে হবে, ঘুম বাড়াতে হবে, ঘুম। এবং ঘুম বলতে সাউন্ড স্লিপ। তো আমাদের তো অনেক ব্যর্থতা আছে, জীবনের ব্যর্থতা আছে, পারিবারিক ব্যর্থতা আছে, অনেকের ছেলেমেয়ে, অবৈধ ছেলেমেয়ে আছে, কন্ট্রোল করা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেক সমস্যাও থাকতে পারে, অসুস্থতা ভালো থাকতে পারে, হাজব্যান্ড অসুস্থ, ওয়াইফ অসুস্থ, অথবা ছেলেমেয়ে অসুস্থ হতে পারে। যাই হোক, যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে আমরা মেনে নিতে হবে। এটি হলো জীবনের একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, টিকে থাকতে হবে। কেউ সুখে নাই জীবনে, সুখটাকে কে করতে হবে, অর্জন করতে হবে। আর যদি বলেন যে সবাই সুখ আছে জীবনে, না, সুখ নাই। সবার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, হতাশা আছে। এর ভিতরেই আপনাকে বেঁচে থাকতে হবে। যে অবস্থায় আছেন সেই অবস্থার নামই আপনি সুখে থাকা। আপনি এই সুখের সন্ধানে সবাই সুখ নামক পাখি কেউ ধরতে পারে না। আসলে সুখটাকে আপনি সামান্য যদি আপনার সম্পদ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, যাই থাকে, এর বলতে হলে যদি আপনার সন্তুষ্টি থাকে, এই সন্তুষ্টির নাম সুখ। তাইলে আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করি, বেশি পাওয়ার চেষ্টা করি, তারপরে সর্বস্ব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাই। এগুলো এরপরে মানুষের হতাশা দেখলাম, অনেকেও জীবনে হতাশা। মানুষের কী হয়েছে, অনেক কিছু ছিল, তারপরে দেখা গেছে রাস্তার ফকির হয়ে গেছে। এগুলো জীবনের ভুল সিদ্ধান্ত। যাই হোক, ইচ্ছার বাইরেও মানুষের হতাশা হতে পারে, ডিপ্রেশন হতে পারে, বিভিন্ন শারীরিক কারণেও হতাশা আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে। আপনার চিকিৎসা দরকার, মানসিক চিকিৎসার দরকার, শারীরিক চিকিৎসার দরকার, মেডিটেশন দরকার। আবার কিছু ধরনের বন্ধু বান্ধবের পরামর্শ দরকার, তাদের সংস্পর্শে যেতে হবে, ভালো লোকের সংস্পর্শে, বন্ধু বান্ধবের সংস্পর্শে। আবার দুষ্ট বন্ধু বান্ধব মানুষের বিপদগামী করে। এগুলা নির্বাচন করা খুব কঠিন। আপনি যাকে ভালো মনে করছেন সে দেখা গেল সে আরো অনেক দুষ্ট। আবার আমরা অনেকে মনে করি সে লোকটা ভালো না, দেখা গেছে অনেক ভালো। এইগুলা নির্বাচন করা, আপনি পশু পক্ষ চেনা যায়, মানুষ চেনা আরো কঠিন, আরো জটিল। মানুষ আসলে এটা জটিল প্রজাতি। তো আপনাকে যতটুকু সম্ভব সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা একটা খুব ইম্পর্টেন্ট। সঙ্গ দেশে লোহা জলে বাসে। কাজেই আপনাকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নির্বাচন সঠিক হওয়া উচিত। আমরা জীবনে ভুল করি এবং ভুলের মাধ্যমে শিখতে হয়, অভিজ্ঞতা, সঞ্চিত অভিজ্ঞতা এই কাজে লাগাতে হয়। এবং হোমিওপ্যাথি ঔষধ একটা কার্যকরী ঔষধ। এই ঔষধ আপনার চেতনাকে জাগ্রত করে, সুস্থ করে, ভালো করে। এবং যদি সঠিক নিয়মে, সঠিক সময়, সঠিক ডোজ, হোমিওপ্যাথির সঠিক নির্বাচিত ঔষধ, তাইলে দেখা গেছে আপনার হতাশা দূর হবে, সুস্থ লাইফ ফিরে আসতে পারবেন। আপনার ছেলে মেয়ে যদি হতাশাগ্রস্ত হয়, সে কাজে যাবে ফিরে। আমার একটা কথা বলি, এই কথাটা আসতে পারে ধারাবাহিকভাবে, যদি কোনো ছেলে মেয়ে অবাধ্য হয়, ড্রাগ আসক্ত হয়, তার জন্য হোমিওপ্যাথি ঔষধ ভালো ঔষধ। তাইলে হোমিওপ্যাথি ঔষধ যদি সেবন করে, সে সুস্থ লাইফে আসবে, কাজে যাবে, মাথা পিতার যে যন্ত্রণা কষ্ট সেটা দূর হবে, সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তো আপনারা হোমিওপ্যাথি ঔষধ খুব ভালো কাজ করে, আমার বিশ্বাস, আমার চেতনা, আমার অভিজ্ঞতা। এবং হোমিওপ্যাথির সম্বন্ধে আমি আমার দৃঢ়তা দিয়ে বলতে পারি, এই দেশে হোমিওপ্যাথি হসপিটাল আছে, অনেকগুলা বড় বড় ফার্মেসি আছে যেখানে ওষুধ তৈরি হয় এবং বিক্রি হয়।
আমরা অনেকে জানি না বললেই আমরা নানা নেগেটিভ মন্তব্য করি। তো আমার মনে হয় ধৈর্য ধীরে মহতি সেবন করবেন, সুস্থ থাকবেন। এর সুস্থ থাকার জন্য আপনার সদিচ্ছাই যথেষ্ট। ভালো থাকুন, সবাইকে ডক্টর সাহেব, আমি একটা রিসার্চ এই বুকে দেখলাম যে রিসার্চার হিমসেলফ researched so many angles, and he said depression is a mood of disorder that causes a persistent feeling of sadness, loss of interest, and interfere with the interest of his daily life. এরপরে সে বলতেছে, although depression is a sad anxiety, is stress, anxiety, and sadness in a temporarily in someone in life, but usually therapy will definitely improve of the sadness or depression. The therapy আপনার হোমিওপ্যাথিকে আপনার কি থেরাপিও এটা অ্যালোপ্যাথিকে his angle of allopathy homeopathy in the mix the research paper যেটা থেরাপিটা খুবই ভালো। থেরাপি ঠিক আছে, আমরা থেরাপিটা খুবই ভালো। থেরাপি এবং মেডিটেশন, যেটা ধ্যান বলা, মেডিটেশন, যোগব্যায়াম বা ইংলিশে ইয়োগা এক্সারসাইজ বলা হয়। যোগব্যায়ামটা খুব ভালো, এটাতে ধ্যান। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা 15 মিনিট আপনি সব চিন্তা সরিয়ে যদি আপনি, আমাদের প্রেশার যে হয় হাইপারটেনশন, প্রেশার হচ্ছে আপনার এই যে হাইপারটেনশন, আমাদের চিন্তা বেশি, আমরা এই চিন্তা কন্ট্রোল করতে পারি না, মাথা গরম হয়ে ওঠে, এবং আমাদের শরীরের সিস্টেম এই যে ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণ করা যায় খাদ্যাভ্যাস, তারপরে চিন্তা কমাবেন, আপনার জীবনটাকে একটা রুটিনে নিয়ে আসবেন। দেখুন ঔষধ ছাড়াও আপনি সুস্থ। থেরাপি আপনি যা বলছেন থেরাপি, যদি থেরাপির মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের থেরাপি আছে, এটা সুফল পাবেন। তো বেশি করে আরেকটা অভ্যাস, আমাদের কমির সমস্যা, পানি বেশি করে পান করবেন, সেটা একটা থেরাপি, সেটা একটা ঔষধ, যেখানে কোনো সাইড এফেক্ট নাই এবং উপকারিতাই বেশি। কারণ আমাদের রক্তের মধ্যে 70-80% পানি থাকে, জলীয় পদার্থ। তাহলে আমাদের রক্তের ফ্লো রাখতে হয় যদি হয়, তাইলে আপনাকে বেশি করে পানি পান করতে হবে। অনেকে আবার এই যে অজু পড়বেন, নামাজ পড়বেন, অজু পড়বেন ইত্যাদির বয়ে পানি কম খান, এটা কিছু বদ অভ্যাস। আপনাকে বেশি করে পান করেন, আপনার বর্জ্য পদার্থ যাতে শরীরে বাড়িয়ে যায়, গামের মধ্যে বাড়িতে হবে, আপনাদের এগুলো বেরোতে হবে শরীর থেকে যে কোনো উপায়ে। পানি পান করবেন, প্রস্রাব বেশি হবে, তাইলে আপনার শরীরে টক্সিন জাতীয় জিনিসগুলো, আবর্জনা জিনিসটা বেরিয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো দরকার। তারপরে আমাদের খাবার তালিকা কী খাচ্ছেন, তৈলাক্ত খাবার আবার বলি বর্জন করবেন, এবং সহজ শর্তে সহজ খাবারগুলো, কম পয়সায় ভালো খাবার পাওয়া যায়, এবং সাশ্রয়ী হবেন। অপব্যয় না করাটাই ভালো, অপব্যয় শয়তানের ভাই। সুতরাং আমরা এখান থেকে বাইরে হতে হবে, অপব্যয় করবে না। অনেকে ভাত তরকারি ফেলে দেয়, বেশি রান্নাবান্না করে বা ফেলে দেন। আপনি যেখানে করতেছেন মানুষ পাচ্ছে না, সেখানে এখানে আবার খাবার তরকারি ফেলে দেওয়ার সংখ্যাটাই বেশি। এবং আমাদের বাঙালি কমিউনিটিতে, বাংলাদেশের কমিউনিটি, আমার মনে হয় এগুলো বেশি। বরং এগুলা বর্জন করতে হবে। দেশের মানুষ, বাংলাদেশের মানুষ বা বিভিন্ন দেশের মানুষ না খেয়ে আছে, অর্ধাহারে অনাহারে আছে। তো আমরা যদি একটু সাশ্রয় হই এবং আমরা যদি এই কিছু কন্ট্রিবিউশন দেশে বিদেশে বিভিন্ন দেশে আমরা পাঠাতে পারি, এটা লাভ হবে, সব হবে, এবং আমরা নৈতিক দায়িত্ব ওঠে। এবং আমাদের কিছু দান খয়রাত করা ভালো, আমাদের খাবার তালিকা পরিমাণ কমায়ও যদি হয় তাও ভালো। এটার উপকারিতা আছে, ভালো দিক আছে, এবং আর মনের সন্তুষ্টি আছে। মনের সন্তুষ্টি একটা বড় জিনিস। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর সাহেব। আমি আরেকটা প্রশ্ন রাখবো, যে এই যে হোয়াট ইজ কোলেস্টেরল, আগে আমাদের কোলেস্টেরল বেশি হলে কি হয়, কোলেস্টেরল এই হাই কোলেস্টেরল, লো কোলেস্টেরল, এবং এটাতে আমাদের জীবনে কোনো রিস্ক আছে কিনা? ধন্যবাদ। কোলেস্ট্রল যদি আপনার 3 বা 4-এর ভিতরে থাকে খুব ভালো, অনেকে 7, 8, 9 হয়ে যায়, এটা খুবই খারাপ। কোলেস্ট্রল হচ্ছে এক ধরনের দানাদার লবণাক্ত চর্বিযুক্ত দানাদার পদার্থ, যেটা রক্তের মধ্যে প্রবাহিত আছে। সেটা যদি জমাট বাঁধে এবং যদি হার্টে ঢুকে যায় বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, তাইলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। তো এটাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে হবে, 3 থেকে 4 রাখতে হবে। এই জন্য বেশি করে পানি পান করার দরকার, ব্যায়াম দরকার,
আর খাদ্য তালিকা এই জিনিসগুলো হবে যেগুলো কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করে। তো হোমিওপ্যাথি ওষুধ আছে, যদি 7, 8, 9 হয় তাহলে যে কোনো অবস্থায় হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনাকে 3-4-এর ভিতরে নিয়ে আসতে হবে, নতুবা যে কোনো সময় জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। তো আমরা এইসব বিষয়ে রক্ত পরীক্ষার দ্বারা আপনি দেখবেন আপনার কোলেস্ট্রল মাত্রা কত, এটা কমাই আনতে হবে। এক সহজ, খুবই সহজ, কোলেস্ট্রল কমানো যায়। কিন্তু আপনার যে জিপি ডাক্তার যেগুলো দেয় এগুলো খেতে হবে, আপনি বর্জন করবেন না, বাদ দিবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি বাদ দিবেন না। অনেকে যদি বাদ দেন নিজে নিজে, এটা কিন্তু খুবই রিস্ক হবে আপনার জন্য, বাদ দিবেন না। এগুলো খাবেন, সাথে সাথে আপনার হোমিওপ্যাথি ওষুধ খাইলে খুব ভালো হয়, ত্বরিত কাজ করবে, এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হলে আমার মনে হয় অন্যান্য ওষুধ বাদ দিতে পারবেন। কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে। কোলেস্ট্রল সম্বন্ধে আমাদের মানুষের ধারণা খুব কম, এবং এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। সারা জীবন কোলেস্ট্রল খাওয়ার দরকার নাই। আবার বয়স হলে বেশি 60 হলে পরে বাধ্যতামূলক কোলেস্ট্রল ওষুধ দেওয়া হয়, সেটা খাবেন, খেতে হবে, না খেতে উপায় নেই, খাবেন। তবে শরীরে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনার, তাইলে কোলেস্ট্রল ওষুধের নির্ভরশীল না হয়ে ব্যায়ামের দ্বারা, খাবারের তালিকার দ্বারা আপনি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এবং প্রতি বছর একবার, 2 বছরে একবার রক্ত পরীক্ষা, ব্লাড পরীক্ষা করবেন। ব্লাড টেস্ট ইম্পর্টেন্ট। অনেকে 15 বছর, 20 বছর, 10 বছর ব্লাড টেস্ট করে নাই, বলে আমি তো সুস্থ আছি, ব্লাড টেস্টের দরকার নেই। না, সেটা ভুল সিদ্ধান্ত। জীবন একটাই, এবং আপনার অবহেলার জন্য আপনার যদি জীবন ঝুঁকিপূর্ণ হয়, তাইলে আপনার ক্ষতি, আপনার পরিবারের সব সদস্যের ক্ষতি, আত্মীয় স্বজনের ক্ষতি, এবং দেশ জাতির ক্ষতি হলো। কাজেই আপনার মহামূল্য জীবনের জন্য আপনাকে সচেতন হতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে। আপনি দায় এড়াতে পারেন না যে উদাসীনতা যদি আপনার ক্ষতি হয়, তাহলে পরিবারের অনেকের ক্ষতি হবে, আয় উন্নতি বা পরিবার বিপন্ন হবে। কাজেই আপনাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, আর স্বাস্থ্য সচেতন হতে হবে নিজের এবং পরিবারের সবার। ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ, আপনি যে কোলেস্ট্রল সম্পর্কে বললেন অনেক জিনিস। এই কোলেস্ট্রল আমাদের বডিতে কিভাবে আসে, কোন কোন সোর্স আছে, সোর্সে আমাদের শুধু কি আমাদের এই ফুড থেকে আসে, বা আরও অন্য কোনো খাবার থেকে কোলেস্ট্রল আসবে? এবং কোলেস্ট্রল যদি বডিতে না থাকে তাহলে আরও রিস্ক হবে, ঝুঁকি হবে। এক লোক, আমি একটা কাহিনী বলি, এক লোক হসপিটাল গেছে, তার শরীরের সমস্ত রক্ত পানি হয়ে গেছে। ডাক্তার কইতেছে তুমি তো কালকে মারা গেল না, তুমি কে খাও, এমন কে খাও যে তোমার শরীরে রক্ত পাতলা হয়ে গেছে? আমি তেঁতুল খাই, বেশি তেঁতুল খায়। খেয়ে কইছে তেঁতুল খাওয়ার জন্য, কয় আমার বন্ধু বান্ধবরা কইছে তেঁতুল খাওয়া। সব এই দেশে সব ডাক্তার, সব নার্স, সব কি বলে সলিসিটার, এই দেশে আমি দেখলাম সব সলিসিটার, সব ব্যারিস্টার, সব ডাক্তার, সব ইঞ্জিনিয়ার, তো সব আবার অ্যাকাউন্টেন্ট। তো একজন কইছে তেঁতুল খাও, উনি বেশি তেঁতুল খাইছে, কই তুমি তো কালকে মারা যেতে, তোমার রক্ত পানি হয়ে গেছে, আর তেঁতুল খাবে না। এই দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রল থাকতে হবে, ওয়াক্স থাকতে হবে, কোলেস্ট্রল থাকতে হবে, চর্বি থাকতে হবে। যেমন আমরা যখন সারা দিন রোজা থাকি রমজান মাসে, তো আমাদের চর্বি বার্ন হয়, এবং এটা আমাদের এই বান্ডারে থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে বার্ন খেয়ে হবে, খেয়ে আপনাকে চেতনা দিবে, খেয়ে শক্তি দিবে, খেয়ে যোগান দিবে, আপনার যে এনার্জি যোগান দেওয়ার জন্য। আপনি যখন সারাদিন উপবাস থাকলেন, তাহলে চর্বিগুলো বার্ন হলো, তাহলে চর্বি বার্ন হলো, সেটা আপনাকে টিকে রাখছে, এনার্জি দিচ্ছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে। তা আপনি যদি একেবারে চর্বিও থাকে না, কোলেস্ট্রল থাকে না, কিছুই থাকে না, তাইলে এই যে রক্ত পানি হয়ে গেলো, রক্ত করে দিচ্ছে, কালকে তো তুমি মারা যেতে। তোমার খেয়ে কইছে তেঁতুল খায়, তুমি তেঁতুল খায় না খাইবা? তুমি কি তেঁতুল খাওয়ার কথা কইছে? কোনো অনির্ধারিত তেঁতুল খাওয়া ঠিক না। সে তো ভাবছে যদি বেশি কোলেস্ট্রল হলে তার ওয়াক্স বিলে তার ব্লাড ক্লট হতে পারে। সেটা না, সেটা হলো তেঁতুল খাওয়ার একটা পরিমাণ আছে, সব খাবারের পরিমাণ আছে, যে এবং এগুলো ডাক্তার নির্ধারণ করে। আমাদের যে ডাক্তার যে কোলেস্ট্রল ওষুধ দেয়, সেখানে এইসব উপাদান আছে, কিন্তু এটা নির্ধারিত পরিমাণ আছে। তো আপনি যদি এটা বেশি করে খান বলে তাড়াতাড়ি কমাবেন না, সেটা জীবন ঝুঁকিপূর্ণ হবে। আপনার চর্বি থাকতে হবে, কোলেস্ট্রল থাকতে হবে, শরীরের সব জিনিসে থাকতে হবে, আপনার রক্তের মধ্যে সব উপাদানে থাকতে হবে, যেগুলো আমাদের শরীরের জন্য অপরিহার্য শর্ত। এগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ। আপনি যেটা বলছেন, এইটা এই রিসার্চ পেপারে বলছে কি, কোলেস্ট্রল ইজ এ ফ্যাট লাইক ওয়াক্সি সাবস্টেন্স অ্যান্ড হেল্প our body to make cell many hormones and vitamin D. Cholesterol is our body comes from the two sources, the food that we eat and our liver make all the cholesterols our body needs. High cholesterol hole bolte say high cholesterol
you can develop fatty deposit in our blood vessels. Eventually these deposits grow, making it difficult for enough to flow through our arteries. আর এবং আমার আর্টারি ফ্লো ব্লাড ফ্লো করতে পারে না সামটাইমস। একটা কল নিয়ে নেই। হ্যালো কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না। হ্যালো, টেলিভিশনে দূরে থেকে কথা বলেন। আপনি টেলিভিশন থেকে একটু দূরে সরে আপনি টেলিফোন করেন। আপনি আপনি আচ্ছা, হ্যালো, টেলিভিশনের দূরে থাকতে হবে। বলেন, টেলিভিশন থেকে দূরে থাকতে হবে। আপনি টেলিভিশন থেকে একটু দূরে সরে আপনি টেলিফোন করেন আবার। ঠিক আছে, উনি ট্রাই করুক, বলুন। আর বলতেছে আপনার কোলেস্টেরল যদি লো হয়, এটাও তো আবার ক্ষতি। বলতেছে if cholesterol is too low, what will be consequence? Of course, anxiety, depressions, and brain bleeding and cancer. এটা তো আরো ডেঞ্জারাস সিচুয়েশন। আপনার এই লেভেলটা এভাবে থাকতে হবে, খুব বেশিও না কম না, এই একটা লেভেলে থাকতেই হবে। কোনো জিনিসে যদি শরীর না থাকে এটাও ক্ষতিকর। আমরা কোলেস্টেরল থাকবে এবং এটা একটা লেভেলে থাকবে, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওয়ান আমি ওবেসিটি, বিকজ আমাদের এই সমাজে অনেক বাচ্চা ইভেন বড়রা এবং দেশেও আমরা ওবেসিটিতে ভুগতেছি। এবং ওবেসিটিতে বেশি ওজন এর ফলে কী হয় এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি আছে কিনা এবং আমাদের দীর্ঘ লাইফ বাঁচার জন্য আমরা এটা কি করতে হবে। ধন্যবাদ। ওবেসিটি বা বড় হয়ে যাওয়া, কিছু আছে জেনেটিক, অনেকে মাতা পিতা অনেক বড়, ছেলে মেয়ে বড় হয়ে স্বাস্থ্যবান হয়ে যায়। ওবেসিটি না, এটার ওষুধ আছে, কিছু হোমিওপ্যাথির ওষুধ আছে, যেমন ফাইটোলোকা কমন ওষুধ, ফাইটোলোকা মাদার টিংচার। আবার ফাইটোলোকা খেলেন দুধ খেতে পারবেন না, এইসব জিনিস মানতে হবে। আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথি ওষুধ খান, তাহলে ওবেসিটি বা মোটা হওয়ার প্রবণতা সেটা রিডিউস হবে, স্বাস্থ্য কমবে, মোটা হওয়ার প্রবণতা কমবে এবং চর্বির মাত্রা যদি খুব বেশি এটা কমবে। আমার মনে হয় কিছু নির্ধারিত হোমিওপ্যাথি ওষুধ আছে, এগুলো সেবন করলে ওবেসিটি কন্ট্রোল হবে। যেমন আমি একটা বললাম ফাইটোলোকা মাদার টিংচার, সেটা যদি 2-1 মাস খাইলে আপনার ওবেসিটি কমে যাবে। কিন্তু সেখানে ফাইটোলোকা খাবেন, দুধও খাবেন, এটা ক্ষতি হবে, তো এইগুলো মানতে হবে। What we can do to improve our health, obesity থেকে আমরা কিভাবে আপনার ব্যায়াম করবেন, খাবার তালিকা কন্ট্রোল করবেন, বেশি ব্যায়াম করবেন। আমি দেখছি অনেক মানুষ অনেক মোটা, কিন্তু পরবর্তীতে অর্ধেক হয়ে গেছে। একদিনে হতে পারবেন না, ধীরে ধীরে স্লোলি আপনার স্বাস্থ্য কমাতে হবে। খাবার কমাবেন, ধীরে ধীরে খাবার কমাবেন। যদি আপনি হঠাৎ খাবার কমাই দেন, আপনার বডি ওই যে আগে কইছেন, যদি কোলেস্ট্রল কমে যায়, চর্বির মাত্রা কমে যায়, এটা আবার অন্যান্য রোগ ব্যাধি আসতে পারে বডিতে। চাইলে হঠাৎ করে কমাতে পারবেন না। এটা আপনার যদি বেশি হন, এটা ধীরে ধীরে কমাতে হবে। এটি হলো খুব ইম্পর্ট্যান্ট। আপনি হঠাৎ করে যদি খাবার বাদ দিয়ে দেন, আমি খাবার বাদ দিয়ে দিলাম, আমার শরীর কমে যাবে, না, এটা হবে না। আপনার জীবন ঝুঁকিপূর্ণ হবে, আপনার অন্যান্য রোগ ব্যাধি আক্রান্ত হবেন এবং আপনি মারা যেতে পারেন, দুর্বল হয়ে যেতে পারেন, অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত করবে। আপনার শরীরের যে ফাইটিং ক্যাপাসিটি, শরীর যে যুদ্ধ করে যেখানে, সেটা আপনার দুর্বল হয়ে যাবে। তো এগুলো বাদ দেওয়া যাবে না। আপনার সব জিনিসের একটা নিয়ম মাত্রা এবং ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য আমাদের কামনা। আমাদের জাস্ট অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে। আপনি যদি কিছু টাচ করেন, এখন তো আমাদের ওয়াটারবোর্ন ডিজিজ, ডায়রিয়া, সামান্য টাচ করেন আমরা কি করতে হবে? আমাদের বিশেষ করে বাংলাদেশে বা অন্যান্য দেশে ডায়রিয়া হলে ফুটন্ত পানি খেতে হবে, বা ফিল্টার পানি, অনেক সময় ফিটকারি দিয়ে পানি বিশুদ্ধকরণ করা হয়, ফিল্টারের মাধ্যমে গরম পানি ফোটাইয়া ফিল্টারের মাধ্যমে, অথবা কিছু ট্যাবলেট আছে যেগুলা জীবাণু ব্যাকটেরিয়া মারে, এগুলো ব্যবহার করা যেতে পারে। আর তারপরে যদি পানিবাহিত রোগ হয়, তাহলে যদি ডায়রিয়া জাতীয় হয়, তাহলে কিছু হোমিওপ্যাথি ওষুধ, কিছু প্রোডাক্ট
সবসময় হাতের কাছে নাগালের কাছে রাখতে পারেন, যেগুলো যে কোনো সময় হেল্প করে, যেমন আর্সেনিক অ্যালবাম, কার্বোবেজ, এগুলো আপনি রাখতে পারেন 30 পাওয়ার, 30 মাত্রার, এবং এগুলো খুব তাড়াতাড়ি কাজ করবে এবং যে কোনো সময় বিপদ আপদ হলে এগুলো কাজে লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর সাহেব। আমাদের অনুষ্ঠান এখন প্রায় শেষ। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের আয়ন টিভির পক্ষ থেকে, যারা ইংল্যান্ড ও বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি এমরান চৌধুরী আয়ন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও সালাম, শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান আগামী সপ্তাহ হবে, আপনারা দেখতে থাকেন। যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিছু উপকার হয়, আমাদের ডাক্তার কনসালটেন্টের মাধ্যমে যদি আপনার উপকার হয়, তাহলে আমরা খুশি হব এবং কমিউনিটির ভালো হওয়া আমরা চাই। সব মানুষ সুস্থ থাকুক এবং সুস্থই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম।